দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। বিপিএল স্থগিত করল বিসিবি, নাজমুলকে অর্থ কমিটি থেকে প্রত্যাহার, পদত্যাগ চান ক্রিকেটাররা। রবিবারের মধ্যে ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবি, নইলে সোমবার গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের। প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ বিএনপির, কোনো ব্যত্যয় হয়নি বলছে ইসি। 11 দলীয় জোটের 253 আসনের প্রার্থী চূড়ান্ত, জামাত 179, এনসিপি 30, নেই চরমোনাই পীর। এবারে পুরো আয়োজন। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে এখন পর্যন্ত রয়েছেন ক্রিকেটাররা। তাদের বয়কট প্রত্যাহার না করায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের তোপের মুখে অর্থ কমিটির দায়িত্ব থেকে নাজমুলকে অব্যাহতি দিয়েছে বোর্ড, কিন্তু এরপরও ক্রিকেটাররা মাঠে ফেরেননি। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। তার প্রতিবাদে বুধবার রাতে পদত্যাগ চেয়ে খেলা বয়কটের আলটিমেটাম দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। বৃহস্পতিবার দুপুরের মধ্যে সময় বেঁধে দিলেও নাজমুল পদত্যাগ করেননি। আর ক্রিকেটাররাও বিপিএল এর ম্যাচ বয়কট করেন। ঢাকা পর্বের প্রথম দিনে কোনো খেলাই হয়নি। আলটিমেটাম শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে নাজমুলের পদত্যাগের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা জানান ক্রিকেটাররা। এই বিষয়ে 48 ঘন্টার মধ্যে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা চান তারা। ক্রিকেটের সাথে রিলেটেড যারা, সবাইকে আমি মনে করি অপমান করা হয়েছে। এবং আপনারা এর আগেও দেখেছেন যে আমরা একটা প্রেস করেছিলাম, ওনাকে তার বেফাস মন্তব্যের জন্য সরি বলতে বলা হয়েছিল। তারপরে যত দিন গেছে উনি আরও ডেসপারেট হয়ে গেছেন। খেলা বয়কটের পর্যায়ে আসার পেছনে 5টি কারণ উল্লেখ করেন কোয়াবের নেতারা। ক্রীড়া অঙ্গনের জন্য এটা একটা লজ্জাজনক। আর আমার কাছে মনে হয় যে উনি যে মন্তব্যটা করেছেন, আমি জানি না উনি কিভাবে করেছেন, বুঝে করেছেন না বুঝে করেছেন। তো এই বিষয়টা আমরা সবাই আশা করেছিলাম যে খুব সুন্দরভাবে দ্রুততার সাথে সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে তাদের একটা সুষ্ঠু বিচার করা হবে। সবাই আসলে খেলার জন্য খুবই উদ্গ্রীব এবং ইভেনচুয়ালি এখনো আমরা চাই যে মাঠে খেলাটা যেভাবে হোক, মাঠে খেলা না হোক এটার এগেনস্টে আমরা মাঠে খেলতে চাই। এদিকে দাবির মুখে পরিচালক এম নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। নির্ধারিত সময়ে বিপিএল এর খেলা না দেখতে পেরে দর্শকরা স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আইন শৃঙ্খলা বাহিনী। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে রবিবার পর্যন্ত সময় দিয়েছে সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা, নইলে সোমবার গণজমায়েতের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বৃহস্পতিবার রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড় অবরোধকালে শিক্ষার্থীরা এসব কথাই জানিয়েছেন। তারা সড়ক অবরোধ করায় তীব্র যানজট সৃষ্টি হয় রাজধানী জুড়ে, ফলে ভোগান্তিতে পড়েন নগরবাসী। রাজধানীর সরকারি 7টি কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বৃহস্পতিবার দুপুর থেকে সায়েন্স ল্যাব মোড়, মিরপুরের টেকনিক্যাল মোড় ও তাঁতিবাজার মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বর্তমানে ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকারকে দ্রুত অধ্যাদেশ জারি করতে হবে, কারণ সামনে নির্বাচন, এরপর নতুন সরকার গঠন হবে। তাই তারা আর সময় দিতে চান না। কালকে যখন আমরা আন্দোলন শুরু করি তখন ওনারা বলছে যে আরো 1 মাস পরে, আর ওনারা থাকবে ফেব্রুয়ারি 18 তারিখ নির্বাচন, 12 তারিখ নির্বাচন, ওনারা বলছে আরো 1 মাস পরে দিবে। এটা তো কোনোদিনই সম্ভব না। ওনারা চাইতেছে যে ওনারা কোনো মাস চলে যাক, তারপরে অন্য কোনো সরকার আমাদেরকে এটা বেচতে দেখ। এই সরকার যেহেতু মানে বিশ্ববিদ্যালয় করার কথা বলেছে, তো তাদেরকে এটা এই বিশ্ববিদ্যালয়টা করে যেতে হবে, তাছাড়া এটা সম্ভব না। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই দাবি জানানোর পরও কোনো সুরাহা হয়নি, তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। পড়াশোনার ক্ষতি এবং জনভোগান্তির কথা স্বীকার করেন শিক্ষার্থীরা। এতে তো জনভোগান্তি সৃষ্টি হচ্ছে। জনভোগান্তি সৃষ্টি কাদের জন্য হচ্ছে? তাদের জন্য। এর জন্য দায়ী কারা? একমাত্র তারাই। আমরা কি রাস্তায় মানে সবসময় আন্দোলনের জন্য থাকবো? আমাদের তো বাড়িঘর আছে, আমাদের পড়ালেখা তো আছে। আমাদেরও তো কষ্ট হয় এখানে আসতে, এইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে। অনেক রোদের মধ্যে এসে দাঁড়িয়ে আছি, খাওয়া নাই দাওয়া নাই, আমাদের ভালো লাগে। আমরা থাকবো পরের টেবিলে, আমরা কেন রাস্তায় থাকবো? এ
এদিকে সড়ক অবরোধের কারণে রাজধানীতে তীব্র যানজট দেখা দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। এই নারায়ণগঞ্জ ছিল আমার মেয়ের বাসা, এখন সেইখানে মানে ওইখানে যাচ্ছি আর কি, পিঠে মিঠে নিয়ে যাচ্ছি, এখন তো মাঝখানে আনে গাড়ির সমস্যা। ইমার্জেন্সি বলতে কিছু নাই, সব কিছু ওদের ইমার্জেন্সি, ওরা তো স্টুডেন্ট, ওদের তো সব বোঝা উচিত, তাই না? সরকার এইখানে আসলে কি করবে সরকারই ভালো জানে। এই দুদিন পর এই আন্দোলন, তারপরে ওই আন্দোলন, মানে আন্দোলনের উপরে আছি ভাই। যানবাহন না পেয়ে অনেকে হেঁটে নিজ নিজ গন্তব্যে পৌঁছান। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনে 104টি আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। এতে 60 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। শুনানিতে 34টি আপিল নামঞ্জুর করা হয়। এছাড়া স্থগিত রাখা হয়েছে 10টি আবেদন। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ধাপে কমিউনিস্ট পার্টির 5টি আপিল মঞ্জুর করেছে ইসি। এর আগে পিরোজপুর 1 আসনে বিএনপি প্রার্থী আলমগীর হোসেনের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে জামায়াত প্রার্থী মাসুদ সাইদির আপিল নামঞ্জুর করে নির্বাচন কমিশন। ফলে আলমগীর হোসেনের প্রার্থিতা বহাল রয়েছে। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনে নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। অর্থাৎ সাথিয়া উপজেলাকে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা 2 আসন বলে গণ্য হবে। পাবনা 1 আসন থেকে বেড়া উপজেলার 4টি ইউনিয়ন এবং পৌরসভা বাদ দিয়ে পাবনা 2 আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে সর্বোচ্চ আদালত এই আদেশ দিয়েছে। প্রবাসীদের পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ করেছে বিএনপি। এর সঙ্গে জড়িতরা একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে বলে দাবি বিএনপি নেতাদের। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারকে এসব অভিযোগ জানিয়ে প্রতিকার চেয়েছে এই দলটি। দেশের পোস্টাল ব্যালট আসন ভিত্তিক করার পরামর্শও দিয়েছে বিএনপি। সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় একটি কক্ষে ছড়িয়ে থাকা বেশ কিছু পোস্টাল ব্যালট গুনছেন কয়েকজন মিলে। অভিযোগ উঠেছে বাহরাইনে জামায়াত ইসলামীর একজন নেতার বাসায় এই ব্যালটগুলো পাওয়া গেছে এবং এর মাধ্যমে প্রবাসী ভোটারদের প্রভাবিত করা এবং কারসাজির চেষ্টা হচ্ছে। এই ঘটনার পর দেশে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য চালু করা এই ভোটিং পদ্ধতি এখন প্রশ্নের মুখে। বাহরাইনের ক্ষেত্রে যেটা হয়েছে যে সমালোচনার মুখে বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে ইসি সচিব জানান, বাহরাইনের ডাক বিভাগ ঘটনাটি তদন্ত করে পোস্টাল ব্যালট বিতরণে অনুসরণীয় পদ্ধতির ব্যতিক্রম হয়েছে কিনা তা জানাবে। কোনো এনভেলপ খোলা হয়েছে এরকম কোনো কিছু নাই এবং এটা তাৎক্ষণিকভাবে বাহরাইন পোস্টকে বলা হয়েছে যে এটা তো তাদের কাছে করা হয়নি এবং আমাদের যিনি সম্মানিত রাষ্ট্রদূত আছেন তিনি এই বিষয়টা দেখছেন। তবে এতে সন্তুষ্ট না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে সিইসির সাথে সাক্ষাৎ করে বিএনপির 4 সদস্যের একটি প্রতিনিধি দল। এর নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৈঠক শেষে বিএনপি অভিযোগ করে বিদেশে পোস্টাল ব্যালট পাঠানোর দায়িত্বে যারা ছিলেন তারা একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করেছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি ইসির কাছে ব্যাখ্যা চেয়েছে। এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিকটিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা এবং সেটা প্রকাশিত হয়েছে। আসলে ধারণাও নয়, সেটা প্রমাণিত হচ্ছে। তিনি বলেন, দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে সব মার্কা না রেখে নির্বাচনী এলাকার সংশ্লিষ্ট প্রার্থীদের মার্কা রাখার দাবি জানিয়েছে বিএনপি। যে সমস্ত নির্বাচনী এলাকায় যে কজন প্রার্থী থাকে তাদেরই তো মার্কা দিয়ে নাম দিয়ে ব্যালট হয়, সেই একই ব্যালট যেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহার করা হয়। এই ব্যাপারে আমরা সুস্পষ্ট আমাদের প্রস্তাব দিয়েছি। এছাড়া ভোটারদের অংশগ্রহণ সহজ করতে ভোটার স্লিপে প্রার্থীর নাম, প্রতীক ও ভোটার নম্বর রাখার বিষয়টি পুনর্বিবেচনা করতে ইসির প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। তারা বিবেচনা করবেন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।
পোস্টাল ব্যালট সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবি যাচাই বাছাই করেছে নির্বাচন কমিশন। ওমানের ভিডিওটি সঠিক, সৌদি আরবের ভিডিও ভুয়া বলে জানিয়েছে ইসি। বৃহস্পতিবার ব্রিফিংয়ে নির্বাচন কমিশন আরও জানায়, পোস্টাল ব্যালটের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসীদের জন্য প্রথমবারের মতো চালু হচ্ছে পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় ভোট গ্রহণ। এই প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা কারচুপি হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দেওয়া হয়। ব্রিফিংয়ে জানানো হয়, এখন পর্যন্ত মোট 7,67,084টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সংশ্লিষ্ট দেশে পৌঁছেছে 7,07,500 ব্যালট। ট্রানজিটে আছে 59,884টি। প্রবাসী ভোটারদের হাতে পৌঁছেছে 1,40,873টি ব্যালট। এবং একটি ভোটার এখানে আমাদের কাছে নাই, সবগুলোই ডিসপ্যাচ করা হয়ে গেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্টাল ব্যালট সংক্রান্ত ভিডিও প্রসঙ্গে নির্বাচন কমিশন জানায়, পোস্টাল ব্যালটের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও ক্লিপ সামনে এসছে, যেগুলো নির্বাচন কমিশন অত্যন্ত সিরিয়াসলি দেখেছে। আপনারা হয়তো দেখেছেন কোনো রাজনৈতিক দলও ইতিমধ্যে এটার ব্যাপারে কিছু প্রতিক্রিয়া দিয়েছেন। আমরা এই ব্যাপারটার স্বরূপ জানার জন্য সকল এমবাসির সাথে আজকে কথা বলেছি। এরকম আমরা 3টা জায়গার ভিডিও ক্লিপের এভিডেন্স পেয়েছি, কিন্তু এই এভিডেন্সে কোথাও কোনো ব্যত্যয় হয়েছে মর্মে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায় নাই। নির্বাচনের স্বচ্ছতা ও ভাবমূর্তি রক্ষায় কমিশন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, এর পেছনে কোনো রাজনৈতিক দল যুক্ত থাকলেও ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো অবস্থাতেই যেন ইলেকট্রাল ইন্টিগ্রিটি নষ্ট না হয়। এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে কোথাও, তাতে করে আমরা শুধু আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না, এতে করে আমাদের লেবার মার্কেটও ক্ষুণ্ণ হবে। এমন অবস্থায় আমরা সবাইকে বলেছি, কোনো অবস্থাতেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যদি কাউকে পাওয়া যায় এটার সাথে সম্পর্কিত সামান্যতম ব্যত্যয়, যে আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন বিধায় আপনি 5টা ভোট সংগ্রহ করে দিবেন, আপনার এনআইডি কার্ড ব্লক করা থেকে শুরু করে, আজকে সিআইডিও মিটিংয়ে ছিল, আমরা বলে দিয়েছি ক্রিমিনাল চার্জ আনা হবে তার বিরুদ্ধে। এর আগে বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধানদের সঙ্গে পোস্টাল ব্যালটের সার্বিক পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করে নির্বাচন কমিশন। ধন্যবাদ। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আসন সমঝোতায় 253 আসনে প্রার্থী ঘোষণা করেছে 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আসন সমঝোতার কথা জানান। সংবাদ সম্মেলনে যোগ দেননি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। ঘোষণা করা আসনগুলোর মধ্যে জামাত ইসলামী 179টি, এনসিপি 30টি, বাংলাদেশ খেলাফতে মজলিস 20টি, খেলাফত মজলিস 10টি, এলডিপি 7টি, নিজামে ইসলাম পার্টি 2টি, আমার বাংলাদেশ পার্টি 3টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টি আসনে লড়বে। এ সময় জামাত ইসলামের আমির জানিয়েছেন, সমঝোতার সময় এখনও শেষ হয়নি। জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, নিজাম ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো, সেগুলো আমরা ঘোষণা করলাম। বাকি আসনগুলোই আমাদের আরও যারা শহীদদের আছে, আমরা আশা করি ওনারা এখানে ঐক্যমত্যের ব্যক্তিতে ওনারাও আমাদের সাথে থাকবেন এবং তখন আমরা ওনাদের আসনগুলো যেগুলো বাকি আছে সেসব বিষয়ে আপনাদেরকে অবহিত করব। আমরা বরাবর বলে আসছি এটা হলো নির্বাচনী সমঝোতা, এখন আমরা বলছি এটা নির্বাচনী ঐক্য। আরেকটা পার্টি আমাদের সাথে সূচনায় ছিল, এখানে দেখা যাচ্ছে না তারা এটা জোটে ভাঙনের কোনো ব্যাপার কিনা। তারা নিজেদের নিয়ে আরও বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান। এ সময় তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান ছিলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার মেয়ে দিনা ইউনূস তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান।
প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে রাত 9টার দিকে যমুনা থেকে বের হন তারেক রহমান। যুক্তরাজ্যের লন্ডন সফরকালে গত বছরের 13 জুন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস প্রথমবার তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। যুক্তরাজ্যে 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নেবে এবং এখন থেকে নতুন কোনো মামলা করা তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর দায় দায়িত্ব থেকে এর জন্য যদি কোনো নতুন মামলা করা হয় সেই নতুন মামলা করা যাবে না। অন্তর্বর্তী সরকারের জ্বালানি ও বিদ্যুৎ খসড়া মহাপরিকল্পনা ত্রুটিপূর্ণ বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এটি স্থগিত করে পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে এই গবেষণা প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সিপিডি জানিয়েছে অল্প সময়ে এই ধরনের মহাপরিকল্পনা তৈরি একটি বিশেষ ক্ষমতাধর দেশকে খুশি করার চেষ্টা মাত্র। চলতি বছরের 7 জানুয়ারি 2026 থেকে 2050 সালের জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা খসড়া প্রণয়ন করে অন্তর্বর্তী সরকার। এই খসড়ার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার রাজধানীর সিপিডি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এবং দু একজন বললেন যে সরকারের পক্ষ থেকে তারা বলেন এই ধরনের পরিকল্পনা 5 বছর অন্তর করা হয়, কিন্তু 2 বছরের মধ্যেই এই ধরনের পরিকল্পনার অর্থ কোনো বিশেষ ক্ষমতাসম্পন্ন দেশকে খুশি করা। এছাড়া নতুন কোনো কয়লা প্লান্ট এবং এলএনজি টার্মিনাল তৈরিরও কোনো প্রয়োজন নেই। আমরা জানতে পারছি যে অতি নিকট সময়কালের ভিতরে সরকার দুটো বড় চুক্তি করতে যাচ্ছে। একটি হলো জাপানের সঙ্গে, আপনারা জানেন ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট আগামী 6 ফেব্রুয়ারি হওয়ার কথা, এবং আরেকটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। আমরা কিন্তু এখনো চুক্তি স্বাক্ষর হয়নি, যতদূর জানি এই চুক্তিটিও স্বাক্ষর হওয়ার কথা। উভয় দেশ থেকেই কিন্তু জ্বালানিগত বিষয়গুলোতে একটা বড় রকমের তারা অঙ্গীকার চেয়েছেন বলে আমাদের কাছে ইঙ্গিত রয়েছে। পুরো প্ল্যানের যে প্রেক্ষাপট, যেটা পুরোটাই এলএনজি এবং কয়লার উপরে দাঁড়িয়ে আছে, এই কয়লা এবং এলএনজি থেকে বের হয়ে প্রেক্ষাপটকে নবায়নযোগ্য জ্বালানির প্রেক্ষাপটের দিকে নিয়ে যেতে হবে। কেন এই তাড়াহুড়া তাও জানতে চেয়েছে সিপিডি। কেন এই মহাপরিকল্পনার ভিতরে মিশন এবং ভিশনে কেন যথাযথভাবে নবায়নযোগ্য জ্বালানির রিফ্লেকশন নেই? কেন এখানে রিসোর্স অপটিমাইজেশনের নাম করে অভ্যন্তরীণ কয়লাকে ব্যবহার করার জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে? তারা বলেন এই পরিকল্পনা বাস্তবায়ন পরবর্তী নির্বাচিত সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হবে। এজন্য মহাপরিকল্পনাটি পুনর্বিবেচনার পরামর্শ দেন তারা। মহাপরিকল্পনার পুরোপুরি বাস্তবায়নের দায়িত্ব 1 মাস পরে যে নতুন নির্বাচিত সরকার আসছে তার উপরে পড়বে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, রাতের দীপ্ত সংবাদে একটা বিরতি নিচ্ছি, এরপর যা থাকছে। এলপিজি সংকটের কারণ আমদানি ঘাটতি ও বাজার সরবরাহের জটিলতা। গোলটেবিল। জানুয়ারি ফেব্রুয়ারিতে এলপিজি আমদানি অব্যাহত থাকলে রমজান মাসে গ্যাস সংকট থাকবে না বলে প্রত্যাশা করছে এনার্জি রেগুলেটরি কমিশন। বৃহস্পতিবার আলোচনা সভায় এই কথা জানান কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। এতে বক্তারা জানান ঘাটতি, আমদানি, বাজার সরবরাহের জটিলতা, মূল্য নির্ধারণে অস্বচ্ছতা এবং দুর্বল নজরদারির কারণে এলপিজির সংকট তৈরি হয়েছে। বিকল্প জ্বালানি হিসাবে রাজধানী ঢাকা সহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে এলপিজির ব্যবহার। রান্নার কাজে 80% গ্যাস ব্যবহার করা হলেও 20% গ্যাস ব্যবহার করা হয় শিল্প উৎপাদনে। প্রতি মাসে 1.5 লাখ টন এলপিজির চাহিদা থাকলেও আমদানি ও বাজার সংকটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এলপিজি বাজার নিয়ন্ত্রক সমূহের চ্যালেঞ্জ নিয়ে বৃহস্পতিবার গোল টেবিল বৈঠক আয়োজন করে এনার্জি অ্যান্ড পাওয়ার এবং এলপিজি অপারেটরদের সংগঠন লোয়াব। এতে বক্তারা জানান বৈশ্বিক সংকট এবং স্থানীয় চাহিদা বৃদ্ধির পাশাপাশি খুচরা ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতার কারণে এলপিজির সংকট তৈরি হয়েছে। আমরা যারা অনেকেই ইম্পোর্ট করতে পারে নাই, বিদেশ একটা ভালো একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। আমাদের আরডিসি গুলি যেখানে আমরা সিলিন্ডার ব্লক করি সেখানে 100 সিলিন্ডার পাবেন না আপনি। আমরা প্রোডাকশন করার সাথে সাথে মার্কেটে দিয়ে দিচ্ছি। তাহলে এটা কেন হচ্ছে?
ডিমান্ড এন্ড সাপ্লাই কি আবার কিছুই না। আলোচকরা বলেন, তিতাস গ্যাসের গ্রাহকেরা পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় চাপ পড়ছে এলপিজির ওপর। আমি যদি ওই তিতাস গ্যাসের গভর্নেন্স যদি আমি নিশ্চিত না করতে পারি, তাহলে এলপিজির উপরে এই অতিরিক্ত চাপ পড়বে। আপনি পাইপলাইনের গ্যাসের বিল দিচ্ছেন, সাথে সাথে আপনার সিলিন্ডার কিনতে হয় 1300 টাকার সিলিন্ডার আপনার কিনতে হয় 2500 টাকায়। মার্কেটের এন্ট্রি এক নম্বর ভেরি ইম্পর্টেন্ট, যে কেউ যাতে এন্টার করতে পারে। অনেক সময় এক্সিস্টিং অপারেটরের নতুন এন্ট্রিকে ব্লক করতে পারে, সো রেগুলেটরের কাজ হবে এইগুলো যেন না হয়, সেই জিনিসগুলো দেখা। এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জানান, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে গ্যাস আমদানি স্বাভাবিক ধারা বজায় থাকলে রমজানে গ্যাস সংকট হবে না। সর্বত চেষ্টা করেন যেন যত বেশি সম্ভব এই মাসে আনা, এবং ফেব্রুয়ারির ডেলিভারিটা যদি এনশিওর করতে পারেন তাহলে হয়তো আমাদের রমজানের সমস্যাটা থাকবে না। বিইআরসি চেয়ারম্যান জানান, জানুয়ারিতে 1,50,000 টন এলপিজি আসার কথা রয়েছে। টার্ম কন্ট্রাক্টস থেকে বাড়তি পরিমাণে আনার চেষ্টা করতেছেন। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক ছাত্রীকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাসের চালক ও হেলপার সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বাসের চালক আলতাফ, হেলপার সাগর ও চালকের সহযোগী রাব্বি। এলেঙ্গা হাইওয়ে থানার ওসি শরীফ জানিয়েছেন, বুধবার রাত 11:30টার দিকে ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে ওঠেন এক কলেজ শিক্ষার্থী। রাস্তায় বাসের অন্য যাত্রীরা নেমে যাওয়ার পর ওই ছাত্রীর স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। এরপর তাকে ধর্ষণ করে বাসের চালক ও হেলপার। এ সময় বাসটি বিভিন্ন সড়কে ঘোরানো হয়। আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে অন্তত $50 কোটি মূল্যের তেল বিক্রি করা হয়েছে। প্রথম চালান হিসেবে 3 থেকে 5 কোটি ব্যারেল জ্বালানি তেল বিক্রি করা হয়। এদিকে ভেনেজুয়েলার জন্য ওপেকে থাকাই ভালো বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক সাক্ষাৎকারে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক থেকে ভেনেজুয়েলা বেরিয়ে আসবে কিনা সে বিষয়ে ট্রাম্প এমন মন্তব্য করেন। ভেনেজুয়েলা ওপেকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ থাকা দেশগুলোর মধ্যে অন্যতম ভেনেজুয়েলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণ পরিকল্পনার মধ্যেই বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক। বৈঠকের পর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দ্বীপটির মালিকানা নিয়ে দুই পক্ষের দূরত্ব কমেনি। সমস্যার সমাধানে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, কিছু নির্দিষ্ট রেড লাইন বা সীমা রয়েছে যা যুক্তরাষ্ট্র কোনোভাবেই অতিক্রম করতে পারবে না। তবে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড দ্বীপে আরও মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনার বিষয়ে আলোচনা হতে পারে। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। বিপিএল স্থগিত করল বিসিবি, নাজমুলকে অর্থ কমিটি থেকে প্রত্যাহার, পদত্যাগ চান ক্রিকেটাররা। রবিবারের মধ্যে ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবি, নইলে সোমবার গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের। প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ বিএনপির, কোনো ব্যত্যয় হয়নি বলছে নির্বাচন কমিশন। 11 দলীয় জোটের 253 আসনে প্রার্থী চূড়ান্ত, জামাত 179, এনসিপি 30, নেই চরমোনাই পীর। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।